ভাষার ইতিহাস। তোমাদের একাদশ শ্রেণীতে সাহিত্য চর্চা যে টেক্সট বুক রয়েছে তাছাড়াও আরেকটি বই রয়েছে, সেটা হলো বাঙালির ভাষা শিল্প সংস্কৃতির ইতিহাস, যার মধ্যে বাংলা ভাষার কথা আছে, বাংলা সাহিত্যের কথা আছে, আর বিশ্বের ভাষার ইতিহাসের কথাও আছে। বিশ্বের ভাষার ইতিহাসের সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। আমাদের পাঠের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই বিশ্বের ভাষার ইতিহাস আর বাংলার ভাষার ইতিহাস। আমি এখন তোমাদের সঙ্গে এই ভাষার ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। ভাষার ইতিহাস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলি যে ভাষা কি না, ভাষা হলো পরস্পর ভাব বিনিময়ের একটি ধ্বনিগত মাধ্যম। অর্থাৎ যে ধ্বনিগত মাধ্যমের সাহায্যে আমরা পরস্পরের সঙ্গে আমাদের মনের ভাব বিনিময় করতে পারি, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। একটু অন্যভাবে যদি বলা যায় তাহলে এভাবে বলতে পারি যে মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত যে অর্থবহ ধ্বনি সমষ্টি কোনো বিশেষ জনসমাজে ভাব বিনিময়ের মাধ্যম রূপে ব্যবহৃত হয়। তাহলে বিশেষ একটি সমাজ বা জনগোষ্ঠীর মধ্যে ভাব বিনিময়ের মাধ্যম রূপে ব্যবহৃত হয় যে অর্থবহ ধ্বনি সমষ্টি, সাধারণভাবে তাকেই ভাষা বলা হয়। বর্তমানে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে ভাষার সংখ্যা প্রায় ৫,০০০-এর মতো। ৫,০০০-এর কিছু বেশিও হতে পারে। মুখ্য বা প্রধান যে সমস্ত ভাষা আছে সেগুলোর সংখ্যা কম, কিন্তু অপ্রধান ভাষাও কিন্তু কম নয়। তাহলে মুখ্য বা প্রধান আর অপ্রধান ভাষা মিলিয়ে ভাষার সংখ্যা প্রায় ৫,০০০-এর মতো। ঠিক সেরকম ভাষা যেমন প্রচুর বা বহু আছে, তেমনি অনেক জাতি এবং উপজাতিও ছড়িয়ে রয়েছে। আর ভাষা হলো একটা জাতির ভিত্তি স্বরূপ, একটা জাতির ভিত্তি বা ভিত নির্মাণ করে দেয় তার ভাষা। আসলে কোনো একটি ভাষাকে ভিত্তি করেই গড়ে ওঠে এক একটি জাতি বা উপজাতি। যেমন আমাদের বাংলা ভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাঙালি জাতি, কিন্তু সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বা অন্যান্য কোনো কারণে কোনো জাতি যখন তার নিজস্ব ভাষাকে পরিত্যাগ করে অন্য কোনো ভাষাকে গ্রহণ করতে বাধ্য হয়, তখন সে জাতি তার যে নিজস্বতা, তার যে জাতিসত্তা, সেটা কিন্তু ক্রমে ক্রমে হারিয়ে ফেলে বা হারিয়ে ফেলতে বসে। এর উদাহরণ হিসেবে বলা যায় যে মিশর বা ইজিপ্টের সভ্যতা যেমন প্রাচীন ছিল, তেমনি মিশরীয়দেরও সভ্যতা ছিল প্রাচীন। প্রায় ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরীয় ভাষার নিদর্শন পাওয়া গেছে। ৩য় শতাব্দীতে প্রাচীন মিশরীয় ভাষা থেকে আধুনিক মিশরীয় ভাষা কপটিক উদ্ভূত হয়। আবার ১৬শ শতাব্দী পর্যন্ত মিশরভাষী এই ভাষাতেই কথা বলতো এবং মিশরীয়দের জাতি পরিচয়ও বজায় ছিল এই ভাষাতে। কিন্তু সপ্তদশ শতাব্দীতে ইসলাম ধর্মাবলম্বী সাম্রাজ্যবাদী আরব জাতির মিশরে অনুপ্রবেশের ফলে সমগ্র মিশরবাসী আরবি ভাষা গ্রহণ করল। ফলে ক্রমে ক্রমে তারা আরবি জাতি পরিচয়ে বিশ্বে পরিচিত হয়ে যায়। আবার ভাষার নিয়মই হলো কোনো একটি ভাষা লুপ্ত হয়ে গেলে সেই ভাষাভাষীদের জাতিগত পরিচয়ও ক্রমশ লুপ্ত হয়ে যায় বা লোপ পায় বা হারিয়ে যায়। সেই ভাষাভাষীরা পরবর্তীতে যে পৃথক ভাষা গ্রহণ করে, সেই ভাষার জাতি পরিচয়
ক্রমে ক্রমে তারা পরিচিত হয়ে ওঠে। আবার কোনো এক ভাষা যখন অন্য কোনো ভাষায় রূপান্তরিত হয় তখন সেই প্রাচীন ভাষাভাষীর জাতি পরিচয়ও পরিবর্তিত হয়ে যায়। তাই প্রত্যেক জাতির ভাষাই তার সভ্যতা সংস্কৃতির ধারক ও বাহক এবং তার স্বভাব বৈশিষ্ট্য ও তার স্বাতন্ত্র্যের বা মৌলিকত্বের পরিচায়ক হয়ে ওঠে। যাই হোক, সারা পৃথিবীতে যে বিপুল সংখ্যক ভাষা ছড়িয়ে রয়েছে, এত বিপুল সংখ্যক ভাষা কিন্তু অল্প দিনে সৃষ্টি হয়নি। সেটা তোমরা প্রত্যেকেই জানো যে এত বিপুল ভাষা, এত প্রচুর ভাষা, এটা অল্প কিছু দিনের মধ্যে বা অল্প কয়েক শতাব্দীর মধ্যেও উদ্ভূত হয়নি। আবার ভাষা অনেকটা নদীর স্রোতের মতো। নদী যেমন তার উৎপত্তি স্থল থেকে নানা বাধা বিপত্তি পেরিয়ে বাঁক বা মোড় নিতে নিতে সমুদ্রে গিয়ে মেশে, তেমনি ভাষাও হাজার হাজার বছর ধরে বহু বাধা বিপত্তি লঙ্ঘন করে বা পেরিয়ে নানা পরিবর্তন বা বিবর্তনের মধ্য দিয়ে বর্তমানে আজকের ভাষার যে স্বরূপ সেই স্বরূপে পৌঁছেছে। আবার নদীর যেমন শাখা প্রশাখা আছে, ভাষারও তেমনি শাখা প্রশাখা আছে। অর্থাৎ মূল ভাষা থেকে অনেক শাখা প্রশাখার উদ্ভব হয়েছে, মানে উপভাষারও উদ্ভব হয়েছে। আবার উপনদীর মতো, উপনদী যেমন মূল নদীতে এসে মেশে, তেমনি উপনদীর মতো ভাষার মধ্যে অন্য ভাষাও এসে মিশেছে বা মিলিত হয়েছে। বহু নদীর মতো অনেক ভাষা আবার অবলুপ্ত হয়ে গেছে, অনেক নদী তো মজে গেছে, অনেক নদী হারিয়ে গেছে, তেমনি ভাষাও কিন্তু অবলুপ্ত হয়ে গেছে। আবার অনেক ভাষা বর্তমানে কিন্তু অবলুপ্ত হওয়ার পথে এগিয়ে চলেছে। যে কোনো সময় ভাষা হারিয়ে যেতে পারে যদি তার রক্ষণাবেক্ষণ না করা হয়, যদি তাকে চিরস্থায়ী করার একটা বন্দোবস্ত বা ব্যবস্থা না করা হয়। সারা পৃথিবীতে এত বিপুল সংখ্যক ভাষা হলেও সেই ভাষাগুলোর যে মূল উৎস বা উৎপত্তি, তার সংখ্যা এটা কিন্তু হাতে গোনা, খুব সামান্য অল্প সংখ্যক। ভাষার এই মূল উৎসগুলিকে ভাষা বংশ বা ভাষা পরিবার বলা হয়। ক্লাস 9-এ নব সৃষ্টি বলে একটা চ্যাপ্টার ছিল। ক্লাস 9-এ শব্দ ভাণ্ডার বা শব্দের উৎসগত শ্রেণী ছিল। তো সেখানে ভাষার আলোচনার প্রসঙ্গে আমি এই পৃথিবীর ভাষা বংশ বা ভাষা পরিবারের কথা উল্লেখ করেছিলাম, কারণ নব সৃষ্টিতে কিন্তু ভাষা বংশ বা পরিবারের কথা আছে। সংস্কৃতের কথা ছিল, গ্রিক, হিব্রু, আভেস্তা, তারপর আরবি, ফার্সি, বিভিন্ন ভাষার কথা ছিল এবং সেই ভাষাগুলোর প্রসঙ্গে ভাষা পরিবার বা ভাষা বংশের কথা আলোচনা করেছি। এখানে আমাদের এই একাদশ শ্রেণীতে এই ভাষা পরিবার বা ভাষা বংশ সম্পর্কে অনেক বিস্তৃতই আছে, অনেক বেশি ব্যাখ্যা আছে, সেটা তোমাদের জানতে হবে, পড়তে হবে। যাই হোক, তো ভাষা বংশ বা ভাষা পরিবারের সংখ্যা কম। তো একটা পরিবারে সদস্য সংখ্যা বেশি হয়, তো সদস্য সংখ্যা বেশি হলেও পরিবারের সংখ্যা কিন্তু কম, কিংবা সদস্য সংখ্যা বেশি হলেও সেই পরিবারের বংশের সংখ্যা কিন্তু কম। তেমনি ভাষার সংখ্যা প্রচুর হলেও তার বংশ মানে ভাষা বংশ বা ভাষা পরিবারের সংখ্যা কিন্তু খুবই সামান্য। এখানে বলে রাখি যে সারা পৃথিবীতে যত ভাষা আছে তার মূল যে উৎস অর্থাৎ ভাষা বংশ, এই ভাষা বংশের সংখ্যা 12টির মতো। সারা পৃথিবীতে 12টি ভাষা বংশ বা ভাষা পরিবার আছে। তো সেই 12টি ভাষা পরিবারের নামগুলো তোমরা মনে রাখো, কারণ ভাষা পরিবারের সম্পর্কে 2-5 লাইন করে আমাদের লিখতে হবে, ওটা জেনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। পরীক্ষা একটা 5 নাম্বারের রচনাধর্মী প্রশ্ন আসে, ব্রড কোশ্চেন। তো 12টি ভাষা বংশ বা পরিবার হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয়কে ইন্দো জার্মানিক বা আর্যও বলে, তবে এই নামগুলোর মধ্যে প্রধান যে নাম সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। 2 সেমীয় হামীয় ভাষা বংশ, সেমীয় হামীয়। 3 বান্টু ভাষা বংশ, বান্টু। 4 ফিন্ন উগ্রীয় বা উরালীয় ভাষা বংশ, ফিন্ন উগ্রীয় বা উরালীয় ভাষা বংশ। 5
তুর্ক মঙ্গল মাঞ্চু, এটা একটা নাম, তুর্ক মঙ্গল মাঞ্চু বা আলতাইক ভাষাবংশ, আলতাইক বা তুর্ক মঙ্গল মাঞ্চু। 6 ককেশীয় ভাষাবংশ। 7 নম্বর দ্রাবিড় ভাষাবংশ। 8 নম্বর অস্ট্রিক ভাষাবংশ, অস্ট্রিক। 9 নম্বর ভোট চীনীয় বা চীনা তিব্বতীয় ভাষাবংশ। এই দুটোর মধ্যে যেটা সহজ বা যেটা কমন সেটা হলো ভোট চীনীয় ভাষাবংশ। 10 উত্তর পূর্ব সীমান্তীয় বা প্রাচীন ব্রহ্মীয় ভাষাবংশ, উত্তর পূর্ব সীমান্তীয় বা প্রাচীন ব্রহ্মীয় মানে ব্রহ্মদেশ সংলগ্ন, ব্রহ্মদেশ এবং ব্রহ্মদেশ সংলগ্ন। 11 এস্কিমো ভাষাবংশ, এস্কিমো, এ দন্তেশ কয়হর্ষই ময়কা, এস্কিমো ভাষাবংশ। আর এস্কিমোদের কথা তো ভূগোলে আছে। আর 12 নম্বর হলো আমেরিকার আদিম ভাষাসমূহ, আমেরিকার আদিম ভাষাসমূহ। তাহলে সারা পৃথিবীতে এই 12টি ভাষা বংশ বা ভাষা পরিবার আছে। এখন এই 12টি ভাষা বংশ বা ভাষা পরিবারের মধ্যে আমাদের ভারতবর্ষে যত ভাষা আছে সেই ভাষার যে মূল উৎস মানে ভাষা বংশ বা ভাষা পরিবার, তাদের সংখ্যা হলো 4টি। মানে ভারতবর্ষে যত ভাষা বংশ আছে সেই ভাষাগুলির মোট 4টি ভাষা বংশ বা ভাষা পরিবার। এই 4টি ভাষা বংশ বা পরিবার হলো ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, দ্রাবিড় ভাষাবংশ, অস্ট্রিক ভাষাবংশ আর ভোট চীনীয় ভাষাবংশ। তাহলে এটা তোমরা মনে রাখো যে ভারতবর্ষের যত ভাষা আছে তাদের যে ভাষা পরিবার বা ভাষা বংশ তা হলো 4টি, ইন্দো ইউরোপীয়, দ্রাবিড়, অস্ট্রিক আর ভোট চীনীয় ভাষা বংশ। ভাষার ইতিহাস। বিশ্বের ভাষা বংশগুলির সংক্ষিপ্ত পরিচয়। আমি এর আগে আলোচনা করেছিলাম যে বিশ্বে যতগুলো ভাষা পরিবার বা ভাষা বংশ রয়েছে তার সংখ্যা 12টি। আর এই 12টি ভাষা বংশ বা পরিবার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে হবে। এটা 5 নম্বরের একটা রচনাধর্মী প্রশ্ন থাকে। এই 12টার নাম ছিল ইন্দো ইউরোপীয়, সেমীয় হামীয়, বান্টু, ফিন্নো উগ্রীয় বা উরালীয়, তুর্ক মঙ্গল মাঞ্চু বা আলতাইক, ককেশীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোট চীনীয় বা চীনা তিব্বতীয়, উত্তর পূর্ব সীমান্তীয় বা প্রাচীন ব্রহ্মীয়। 11তে এস্কিমো আর 12 নম্বর আমেরিকার আদিম ভাষাসমূহ। তো এখানে সংক্ষেপে একটু করে আলোচনা করে রাখি, পরে আমি নোট পাঠিয়ে দেব, তো সেই নোট থেকে তোমরা একটু লিখে নিও। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। না, পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বিশেষভাবে উল্লেখযোগ্য। এর আগেও বলেছিলাম যে সারা পৃথিবীতে যত শক্তিশালী ভাষা আছে প্রাধান্য পেয়েছে যে সমস্ত ভাষা, তাদের বেশিরভাগের মূল উৎস কিন্তু ইন্দো ইউরোপীয়। তো এই ভাষা বংশের প্রাচীন সাহিত্য, সংস্কৃত, তারপর গ্রিক, লাতিন, এই সমস্ত ভাষাগুলো বেশ সমৃদ্ধ। এই ভাষা থেকেই পৃথিবীর অনেকগুলি আধুনিক ভাষারও সৃষ্টি হয়েছে, যেমন ইংরেজি, জার্মান, ফরাসি, ইতালীয়, রুশীয়, রাশিয়ার ভাষা, বাংলা, হিন্দি ইত্যাদি। এই ভাষার যে আদি পীঠস্থান এ নিয়ে বিতর্ক থাকলেও কেউ কেউ মনে করেছেন যে এই ভাষাভাষীরা বসবাস করত ইউরোপে। কেউ আবার মনে করেন রাশিয়ার, দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে। এই ভাষাগোষ্ঠী, যারা আর্য জাতি নামে পরিচিত, একসময় ভারতবর্ষে যেমন ছড়িয়ে পড়ে তেমনি ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছিল। আবার এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে 11টি শাখার জন্ম হয়। তার মধ্যে একটি শাখা তো বলেছিলাম ইন্দো ইরানীয়, তো আরও 9টি শাখা হচ্ছে বাল্টোস্লাভিক, আলবানীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালিক, জার্মানিক, কেল্টিক, তোখারীয় এবং হিত্তীয়। এবার ইন্দো ইউরোপীয়ের পরে ছিল 2 নম্বর সেমীয় হামীয়।
তো সেমীয় হামীয় ভাষাবংশের দুটি শাখা আছে, একটির নাম সেমীয় আর একটি হামীয়। সেমীয় উপশাখার নিদর্শন পাওয়া যায় 2500 খ্রিস্টপূর্বাব্দে বানমুখ লিপিতে। বানমুখ একটা লিপির নাম। এই উপশাখার দুটি উল্লেখযোগ্য ভাষা হলো একটা হিব্রু আর একটা আরবি। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায় লেখা হয়েছিল, আর আরবি হলো ইসলামিক ধর্ম সংস্কৃতির মাধ্যম। আর হামীয় শাখার একমাত্র ভাষা প্রাচীন মিশরীয়, খ্রিস্টপূর্ব 4000 অব্দে কিছু পরে এই ভাষার নিদর্শন পাওয়া যায়। এরপরে আছে 3 নম্বর বান্টু। বান্টু ভাষাবংশ মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রায় সব ভাষাই বান্টু ভাষা বংশের অন্তর্গত, আফ্রিকার অংশ। এই বংশের ভাষা হলো সোয়াহিলি, কাফির প্রভৃতি। তারপরে আছে 4 নম্বরে ফিন্ন উগ্রীয় বা উরালীয় ভাষাবংশ। এই ভাষাবংশের ভাষাগুলির মধ্যে ফিনল্যান্ডের ভাষা ফিন্নীয় ভাষা, আর হাঙ্গেরির ভাষার নাম হাঙ্গেরীয়, এগুলো প্রধান। তারপরে আছে তুর্ক মঙ্গল মাঞ্চু বা আলতাইক। এই ভাষাবংশের 3টি শাখা হচ্ছে তুর্ক তাতার, মঙ্গল ও মাঞ্চু। এই বংশের প্রধান ভাষা হলো তুর্কি বা ওসমালি ভাষা। 6 নম্বরে আছে ককেশীয় ভাষাবংশ। তো এই ককেশীয় ভাষাবংশের একটি উল্লেখযোগ্য ভাষা হচ্ছে জর্জিয়ার ভাষা জর্জীয়। তো এটা জর্জিয়াতে সীমাবদ্ধ। তারপরে আছে দ্রাবিড় ভাষাবংশ। বলেছিলাম যে দ্রাবিড় ভাষাবংশ ভারতবর্ষের ভাষাগুলোর একটি উৎস, দ্রাবিড় ভাষাবংশ। আর অস্ট্রিগো, আর ভোটচিনীয়, আর বলেছিলাম ইন্দো ইউরোপীয়। তো দ্রাবিড় ভাষাবংশ, এই ভাষাবংশ মূলত দক্ষিণ ভারতেই প্রচলিত। এর মধ্যে উল্লেখযোগ্য তামিলনাড়ুর ভাষা তামিল, অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু, কেরালার ভাষা মালায়ালাম, আর কর্ণাটকের কন্নড়। আর এই ভাষাবংশের অপ্রধান ভাষা হলো টুলু ভাষা, ব্রাহুই ভাষা, গোঁড় ভাষা, ওবাও ভাষা, মালতো ভাষা বা মাল পাহাড়ি ইত্যাদি। তারপরে অস্ট্রিক ভাষাবংশ। এই ভাষাবংশের 2টি শাখা, একটা হলো অস্ট্রো এশিয়াটিক আর একটা অস্ট্রোনেশীয়। অস্ট্রো এশিয়াটিক ভাষার প্রধান ভাষা হলো শবর ভাষা, সাঁওতালি, খাসি, মুন্ডারি, নিকোবরি। এগুলো আসাম, পশ্চিমবঙ্গ, ছোটনাগপুর, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, নিকোবর দ্বীপপুঞ্জ এই বিভিন্ন স্থানে প্রচলিত আছে। অস্ট্রোনেশীয় ভাষা যে শাখা, তার থেকে উদ্ভূত হয়েছে মালয় ভাষা। এগুলো জবদ্বীপ, মালয় এইসব স্থানে প্রচলিত। তারপর 9 নম্বরে আছে ভোটচিনীয় বা চীনা তিব্বতীয় ভাষা। এই ভাষাবংশের 3টি শাখা, চীনীয় ভাষা, থাই ভাষা ও ভোট বর্মী ভাষা। চীনের ভাষার নাম চীনীয়, থাই ভাষা হলো শ্যামদেশের মানে থাইল্যান্ডের বর্তমান নাম, এবং তিব্বতের ভাষা তিব্বতী, আর ব্রহ্মদেশের ভাষা হচ্ছে বর্মী ভাষা। 10 নম্বরে আছে উত্তর পূর্ব সীমান্তীয় বা প্রাচীন ব্রহ্মীয়। তো এই ভাষাবংশের প্রধান ভাষার নাম চুকচি ভাষা, চুকচি, আর এটা এশিয়ার উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে প্রচলিত। 11 নম্বরে আছে এস্কিমো ভাষাবংশ। এটা উত্তর মেরুর সীমান্ত অঞ্চলে এস্কিমো ভাষাবংশ এটা প্রচলিত। এর মধ্যে গ্রিনল্যান্ড এবং অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ এই অঞ্চলের মধ্যে পড়ে। আমেরিকার আদিম ভাষাসমূহ, এটা হচ্ছে 12 নম্বর ভাষাবংশ। আমেরিকার আদিম অধিবাসীদের 8টি ভাষাবংশ। তো এই 8টি ভাষা বংশের নামগুলি হলো আলগোইঙ্কিয়ান, আথাবাস্কান, ইরোকোইয়ান, মুস্কোজিয়ান, শিওরান, পিমান, শোশনিয়ান আর নাহু আটলান্ট। তবে এই ভাষাবংশের ভাষাগুলো সাহিত্য সংস্কৃতিতে বিশেষ একটা সমৃদ্ধ নয়, কারণ এরা হচ্ছে আমেরিকার আদিম ভাষাগোষ্ঠী। আমেরিকায় ইউরোপীয়দের উপনিবেশ গড়ে ওঠার আগে এখানকার প্রাচীন উপজাতি এখানে বসবাস করত, যারা রেড ইন্ডিয়ান গোষ্ঠীভুক্ত নামেও পরিচিত। ভারতবর্ষে মোট 4টি ভাষা বংশ বা ভাষা পরিবার বর্তমান। তার মানে ভারতবর্ষে যত ভাষা রয়েছে সেই ভাষাগুলির যে মূল উৎস
সেই মূল উৎস হলো ভাষা পরিবার বা ভাষা বংশ, এবং তা হলো 4টি। 1 ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, 2 দ্রাবিড় ভাষা বংশ, 3 অস্ট্রিক ভাষা বংশ, আর 4 ঘোট চীনীয় ভাষা বংশ। এখন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ কি, এবং এই ভাষা বংশ বা ভাষা বংশের অধিবাসীরা কোথায় বসবাস করত, কোন সময় নাগাদ তারা ছড়িয়ে পড়ল, এবং এই ভাষা বংশ থেকে প্রধানত কোন কোন ভাষার উদ্ভব ঘটেছে। আমরা এভাবে বলতে পারি যে বর্তমানে সারা পৃথিবীতে যেসব শক্তিশালী ভাষা রয়েছে, মানে যে সমস্ত ভাষার একচ্ছত্র ক্ষমতা, একচেটিয়া অধিকার, বা এক অর্থে ওই ভাষা এখন রাজ করছে, তার দারুণ প্রভাব। তো সেই শক্তিশালী ভাষাগুলি প্রধানত যে ভাষা বংশ থেকে উত্থিত হয়েছে বা উদ্ভব হয়েছে তা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এর মধ্যে আছে ইংরেজি ভাষা, ফরাসি ভাষা, ফার্সি ভাষা, জার্মানি, ইতালি, বাংলা, হিন্দি, অসমিয়া বা অহমিয়া, উড়িয়া, পাঞ্জাবি, গুজরাটি, রাজস্থানী, মারাঠি। তো এই সমস্ত ভাষাগুলো একদিনে তো আর এর উৎপত্তি হয়নি, বহুকাল ধরে, দীর্ঘদিন ধরে নানাভাবে পরিবর্তনের মধ্য দিয়ে, নানাভাবে বিবর্তনের মধ্য দিয়ে রূপান্তরিত হতে হতে বর্তমানে ভাষার আজকের যে স্বরূপ আমরা দেখতে পাই সেই রূপে বা স্বরূপে প্রকাশ পেয়েছে। আর সবই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে উদ্ভূত হয়েছে। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে মূল গোষ্ঠী, যারা ভাষা পরিবার বা ভাষা বংশ, তাদের অবস্থান ছিল ইউরাল পর্বতের বা উরাল পর্বতের দক্ষিণ পশ্চিম অংশে। রাশিয়ায় অবস্থিত ইউরাল বা উরাল পর্বত তোমরা জানো, ভূগোলে আছে। তো সেই উরাল পর্বতের দক্ষিণ পশ্চিম অংশে একটি বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চল রয়েছে, যার নাম স্টেপ বা স্টেপ তৃণভূমি অঞ্চল। তো সেই স্টেপ বা স্টেপ তৃণভূমি অঞ্চলে যারা প্রাচীন যাযাবর জাতি, তারা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবারের গোষ্ঠী। এই ভাষা বংশ বা পরিবার থেকে 2টি শাখার উদ্ভব ঘটে। একটা শাখা এখান থেকে ভেঙে বেরিয়ে যায়, তারা ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন অঞ্চলে। তারপরে সেখানে সভ্যতা গড়ে ওঠে, ইউরোপের বিভিন্ন দেশ, সেখানকার ভাষা গড়ে ওঠে। একটু আগেই বললাম ইংরেজি, ফরাসি, জার্মানি, ইতালি, এই সমস্ত ভাষার উৎপত্তি হয়েছে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবারের একটা শাখা থেকে। আর একটা অংশ, আর একটা শাখা, তারা 2500 খ্রিস্টপূর্বাব্দের নাগাদ, মানে 2500 খ্রিস্টপূর্বাব্দে আরেকটা শাখা এখান থেকে ভেঙে বেরিয়ে আসে এবং তারা বসবাস শুরু করে। তারা ছড়িয়ে পড়ে কোথায় না, ইরান অঞ্চলের দিকে, এবং এই শাখাটার নাম হয় ইন্দো ইরানীয় শাখা। ইন্দো ইরানীয় শাখা হলো এই ইন্দো ইউরোপীয় থেকে বেরিয়ে আসা একটি শাখা। তো ইন্দো ইরানীয়, ইরান অঞ্চল মানে পূর্বে পারস্য সভ্যতা গড়ে উঠেছিল, আর ইরাকে মেসোপটেমিয়া। তো এই অঞ্চলে এরা বসবাস শুরু করে। আর ইন্দো ইরানীয় শাখা থেকে 2টি ভাষার উদ্ভব হয়, একটা আবেস্তীয় ভাষা আর একটা পার্সিক ভাষা। যাই হোক, তো এই ইন্দো ইরানীয় শাখা থেকে আর একটা উপশাখা তারা ভেঙে বেরিয়ে আসে এবং তারা চলে যায় চীনের পশ্চিম দিকে। ভারতবর্ষের পাশ থেকে দিয়ে চীনের পশ্চিম দিকে চলে যায়। তাদের নাম হচ্ছে দরদীয় আর্য। আরেকটা শাখা ওই 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে তারা ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে এবং তাদের নাম হয় ভারতীয় আর্য, যাদেরকে আমরা ইতিহাসে আর্য বলে চিনি বা আর্য বলে জানি। তাহলে ভারতীয় আর্য কত খ্রিস্টাব্দ না খ্রিস্টপূর্বাব্দ না 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতবর্ষে প্রবেশ করলো, ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক হয়ে। তারপর সেই সময় থেকে আজ পর্যন্ত ওই ভারতীয় আর্য, এই ভারতীয় আর্যের যে শাখা, তাদের নানান বিবর্তন বা পরিবর্তনের মধ্য দিয়ে আজকের আমাদের যেমন বাংলা ভাষা তেমনি আরও অন্যান্য ভাষাও একটা
নতুন স্বরূপে এসে পৌঁছেছে। সেই 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আজ পর্যন্ত এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ কয়েকশো বছরের এই যে ইতিহাস, ভাষার ইতিহাস, তাকে যুগ বা সময়ের নিরিখে তিনটি স্তরে বা তিনটি কালে বিভক্ত করা হয়েছে। একটা স্তর, প্রথম স্তরটার নাম হলো প্রাচীন ভারতীয় আর্য, তারপরে স্তরের নাম হলো মধ্য ভারতীয় আর্য, আর তারপর নব্য ভারতীয় আর্য। তাহলে তিনটি স্তর দেখা যাচ্ছে ভারতীয় আর্যের, একটা প্রাচীন ভারতীয় আর্য, একটা মধ্য ভারতীয় আর্য, আর একটা নব্য ভারতীয় আর্য। এই প্রাচীন ভারতীয় আর্যের কালসীমা মানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ধরা হচ্ছে না 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এটা হিসেব করে দেখো, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হলে 900 বছর হয়। তাহলে 900 বছরের কাল প্রাচীন ভারতীয় আর্যের কালসীমা। ভারতবর্ষে যখন আর্যরা প্রবেশ করেছিল তখন সেই মুহূর্তে কিন্তু তাদের ভাষা ছিল কথ্য বৈদিক ভাষা, তার মানে তাদের ভাষা ছিল মুখের ভাষা, কিন্তু তাদের কিন্তু ভাষার কোনো লিখিত রূপ ছিল না, তাদের ভাষার কোনো সাহিত্যের রূপ ছিল না। পরবর্তীতে ভাষার এই কথ্য বৈদিক রূপ থেকে ভাষাকে লিখিত রূপে পরিণত করা হয় বা লিখিত রূপ দেওয়া হয়, এবং সেই লিখিত রূপ বা সাহিত্যের রূপ থেকে অনেক গ্রন্থ বা অনেক নিদর্শন আমরা পাচ্ছি। যেমন প্রাচীন ভারতীয় আর্যের পরের দিকে যে সমস্ত গ্রন্থ পাওয়া গেছে মানে ভাষার লিখিত বা সাহিত্যিক রূপে, তা হলো বেদ, উপনিষদ, সংহিতা, তারপরে অষ্টাধ্যায়ী পাণিনির লেখা ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ বিশারদ পাণিনির লেখা অষ্টাধ্যায়ী। আর এই সময় ভাষা বলতে কী ছিল বললাম না, আর্যরা যখন ভারতবর্ষে ঢুকলো তখন তাদের মুখের ভাষা ছিল কথ্য বৈদিক ভাষা। তো পরবর্তীতে এই কথ্য বৈদিক ভাষার যখন ভাঙন লক্ষ্য করা গেল, ভাঙন ধরল, তখন সেই ভাঙনের হাত থেকে ভাষাকে রক্ষা করার জন্য কথ্য বৈদিক ভাষার একটা অংশকে একটু সংস্কার করে সাহিত্যে বা লিখিত রূপ দেওয়া হলো, এবং তার নাম হলো সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা সংস্কার করে রূপায়িত করা হয়েছে, বা ছন্দবদ্ধ ভাষা, তাই এর নাম ছান্দস। তাহলে সংস্কৃত বা ছান্দস। তাই প্রাচীন ভারতীয় আর্যে দুটি ভাষা আমরা পাচ্ছি, একটা কথ্য বৈদিক ভাষা আর একটা সংস্কৃত ভাষা বা ছান্দস ভাষা। এরপর 900 বছর পরে ওই প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যে কথ্য বৈদিক ভাষা ছিল, সেই কথ্য বৈদিক ভাষা আরও পরিবর্তিত হতে হতে এমন একটা রূপ নেয় যে ভাষার সঙ্গে আগের ভাষার রূপের আকাশ পাতাল পার্থক্য। তখন এইখানে একটা যুগ বা স্তর বিভক্ত করা হয় এবং নাম দেওয়া হয় মধ্য ভারতীয় আর্য। আর এই মধ্য ভারতীয় আর্যের কালসীমা কত না 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটার হিসেব করে দেখো, 1500 বছর বেরোবে, 600 খ্রিস্টপূর্বাব্দ মানে 600 বছর আছে, তার সঙ্গে পরবর্তীতে আরও 900 বছর, তাহলে 1500 বছর ধরে এই মধ্য ভারতীয় আর্যের স্তর। এবং এই মধ্য ভারতীয় আর্যে কথ্য বৈদিক ভাষা পরিবর্তিত হয়ে যে ভাষায় রূপায়িত হলো, যে ভাষা নামে পরিচিত হলো, সেটা হলো প্রাকৃত ভাষা। তাই মধ্য ভারতীয় আর্যের স্তরটাকে প্রাকৃতের স্তরও বলা হয়। এই স্তরে প্রাকৃত ভাষা যেমন ছিল তেমনি আরও দুটি ভাষার নাম পাওয়া যায়। প্রাকৃত আরও পরিবর্তিত হয়ে যে ভাষা নামে পরিচিত হয়ে ওঠে তার নাম অপভ্রংশ ভাষা। আর পালি ভাষা নামেও আরেকটা ভাষা ছিল। এই স্তরে ভাষার কিছু নিদর্শন পাওয়া গেছে, যেমন গুণাঢ্যের লেখা বৃহৎ কথা, বৃহৎ কথা এটা প্রাকৃত ভাষায় লেখা। আর অশোকের রাজত্বকালে শিলালিপিতে খোদাই করা কিছু ভাষা তার নিদর্শন, তাই অশোকের শিলালিপিতে প্রাপ্ত নিদর্শন। এছাড়া পালি ভাষাতে লেখা হয়েছিল ত্রিপিটক, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষাতেও লেখা। তাহলে প্রাকৃত ভাষা আরও পরিবর্তিত হয়ে যে ভাষা নামে রূপায়িত হয়েছে, যে ভাষার রূপ নিয়েছে, তার নাম হলো অপভ্রংশ ভাষা। আর তোমরা জানো যে অপভ্রংশ ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি। এরপরে আছে নব্য ভারতীয় আর্য ভাষা। নব্য ভারতীয় আর্য ভাষার যে কাল বা সময়সীমা সেটা হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত, এটা চলতেই থাকবে। তার মানে দাঁড়াচ্ছে কত না 1100 বছরের ঊর্ধ্বে। তাহলে এই 1100 বছর বা তারও ঊর্ধ্বে এই সুদীর্ঘ ভাষার যে ইতিহাস সেটা হলো নব্য ভারতীয়
আর্য ভাষার ইতিহাস। এখানে বাংলা আছে, হিন্দি আছে, মারাঠি আছে, পাঞ্জাবি আছে, গুজরাটি আছে, এবং আমাদের উত্তর এবং উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত বহু ভাষা রয়েছে। আর এই ভাষায় বহু নিদর্শনও রয়েছে, বহু গ্রন্থ রয়েছে। হিন্দি ভাষার বহু গ্রন্থ আছে, তোমরা জানো। প্রত্যেকটা ভাষার বহু গ্রন্থ আছে। আমাদের বাংলা ভাষার যে প্রাচীন গ্রন্থ, সেই প্রাচীন গ্রন্থের নাম হলো চর্যাপদ, যা নব্য ভারতীয় আর্যের স্তরে উদ্ভূত হয়েছে। তার পরবর্তীতে শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্যের মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, তারপর আধুনিক যুগে তো বহু কাব্য আছে, বহু গ্রন্থ আছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে বাংলা ভাষার কিভাবে উত্থান ঘটলো, বাংলা ভাষার কিভাবে জন্ম হলো না, ভারতীয় আর্যের যে কথ্য বৈদিক ভাষা, সেই ভাষা থেকে দীর্ঘ পরিবর্তন বা রূপান্তরের মাধ্যমে বা বিবর্তনের মধ্য দিয়ে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর হয়ে প্রাকৃত ভাষার জন্ম। সেই প্রাকৃত ভাষার পরিবর্তিত রূপ হলো অপভ্রংশ। আবার অপভ্রংশ ভাষা থেকে 900 খ্রিস্টাব্দ তথা 10ম শতাব্দীর দিকে আমাদের বাংলা ভাষার জন্ম হলো। তাহলে বাংলা ভাষার জন্ম 10ম শতাব্দী নাগাদ, এবং সেই 10ম শতাব্দীতেই আমাদের বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ রচিত হয়েছিল। এরপর আমি আলোচনা করব ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সম্পর্কে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সংক্ষিপ্ত পরিচয় বা সংক্ষিপ্ত আলোচনা যদি আসে, তাহলে তোমরা কি লিখবে না, পৃথিবীর ভাষা বংশগুলির মধ্যে সর্বপ্রধান ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয়। এর অপর নাম ভারতীয় আর্য। আবার জার্মান ভাষাবিদগণ এর নাম দিয়েছেন ইন্দো জার্মানিক। অনেকে আবার একে আর্য ভাষা বংশও বলেছেন। কিন্তু এই ভাষা বংশের আদি রূপ কেমন ছিল সেটা কিন্তু জানা যায় না। এই ভাষা থেকে জাত বা উদ্ভূত ভাষাগুলি হলো বৈদিক সংস্কৃত, আবেস্তীয়, গ্রিক, লাতিন, গথিক প্রভৃতি ভাষা। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা তাদের আদি বাসস্থান থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই আদি বাসস্থান কোথায় ছিল সেটা বলেছি এর আগের আলোচনায়। ফলে মূল আর্য ভাষা থেকে ক্রমে 10টি প্রাচীন শাখার জন্ম হয়। তার মধ্যে একটি শাখার নাম বলা হয়েছে আগে, সেটা হচ্ছে ইন্দো ইরানীয়, যারা ইরান অঞ্চলে এসে বসবাস শুরু করেছিল। এবং এই ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য নামে একটা শাখা ভারতবর্ষে প্রবেশ করেছিল। আর একটা দরদীয় আর্য নামে এটা চীনের পশ্চিম দিকে চলে গিয়েছিল। তাহলে 1 নম্বর ইন্দো ইরানীয়, মানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে যে শাখাগুলো উদ্ভূত হয়েছিল তার মধ্যে একটা হলো ইন্দো ইরানীয়। মোট কিন্তু 10টি শাখার উদ্ভব হয়েছিল এবং তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। 1 নম্বরে ইন্দো ইরানীয়, 2 বাল্টোস্লাভিক, 3 আলবানীয়, 4 আর্মেনীয়, 5 গ্রিক, 6 ইতালিক, 7 কেল্টিক, 8 টিউটনিক বা জার্মানিক, 9 তোখারীয় এবং 10 নম্বরে হিত্তীয়। ইন্দো ইরানীয় নিয়ে একটু আলোচনা তো করেইছি আগে, তাও এখানে একটু আলোচনা করে নিই যে মূল ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে শাখাটি দ্বিধা বিভক্ত হয়ে ভারতে ও ইরানে প্রবেশ করে, ইরানেও থেকে গিয়েছিল, ওর একটা অংশ ভারতে প্রবেশ করেছিল, সেই শাখাটি হলো ইন্দো ইরানীয়। যে শাখাটি ভারতে প্রবেশ করে তাকে আমরা ভারতীয় আর্য ভাষা বলে থাকি। আর এই ভারতীয় আর্যের শাখা ইরানে ছিল এবং সেখান থেকে প্রাচীন 2টি ভাষার জন্ম হয়েছিল, একটা নাম আবেস্তীয় আর একটা প্রাচীন পার্সিক। ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম যে নিদর্শন পাওয়া যায় এটা হচ্ছে ঋগ্বেদ, সংহিতা এগুলোতে। আর আবেস্তীয় ভাষার প্রাচীনতম অংশ হলো গাথা, এবং পার্সিক ভাষার নিদর্শন প্রাচীন পারস্যের শিলালিপিতে এবং ধাতুলিপিতে পাওয়া যায়। ইরানীয় ভাষা বংশের 2টি আধুনিক ভাষা হলো আফগানিস্তানের পশতু ভাষা এবং বেলুচিস্তানের বেলুচি ভাষা। অন্যদিকে বৈদিক ভাষা থেকে ক্রমে সংস্কৃত ভাষা, তারপরে প্রাকৃত, পালি এই ভাষার জন্ম হয় এবং প্রাকৃতের শেষের স্তরে এসে
বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি প্রভৃতি ভাষার জন্ম লাভ করে। তারপর 2 নম্বরে আছে বাল্তো স্লাভিক ভাষা শাখা। তো এই শাখা দুটির উপশাখা হলো, একটা হচ্ছে বাল্টিক এবং একটা স্লাভিক। তো বাল্টিক উপশাখার ভাষা হলো লিথুয়ানীয় এবং স্লাভিক উপশাখার ভাষা হলো বুলগারীয়। এই শাখার আরেকটি সমৃদ্ধ ভাষা হলো রুশ ভাষা। এবারে 3 নম্বরে আছে আলবানীয়। আলবানীয় শাখার ভাষা আধুনিক আলবানীয়। খ্রিস্টীয় 7-10 শতাব্দীতে এই শাখার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়। 4 নম্বরে আছে আর্মেনীয়। আর্মেনীয় শাখার প্রাচীন রূপটি এশিয়া মাইনরের, মানে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের এশিয়া মাইনরের আর্মেনিয়া অঞ্চলে প্রচলিত ছিল। তারপরে আছে গ্রিক শাখা। গ্রিক শাখার একমাত্র ভাষা হচ্ছে গ্রিক। আর প্রাচীন গ্রিক ভাষা গ্রিস দেশে, এশিয়া মাইনরে, তারপরে সাইপ্রাস এবং ইজিয়ান দ্বীপপুঞ্জে প্রচলিত ছিল। এই ভাষার আবার অনেক উপভাষাও আছে। তারপরে আছে ইতালিক শাখা। ইতালিক শাখার প্রধান ভাষা লাতিন। এই ভাষা ছিল প্রথমে ইতালীয় লাতিউম প্রদেশের ভাষা। আধুনিক ইতালির ভাষা ইতালীয়, তারপরে ফ্রান্সের ভাষা ফরাসি, স্পেনের ভাষা স্পেনীয়, পর্তুগালের ভাষা পর্তুগিজ ইত্যাদি ভাষা এই ইতালিক শাখা থেকে উদ্ভূত হয়েছে। তারপরে আছে কেল্টিক ভাষা এবং কেল্টিক শাখা। তো কেল্টিক শাখা ইউরোপের একসময় কেল্টিক শাখার ভাষার কিন্তু বিস্তার ব্যাপকভাবে ছিল। এটা হচ্ছে ইতালিক ও টিউটনিক ভাষার প্রসারে একান্ত এই ভাষাটা সংকুচিত হয়ে আসে। এই ভাষার আধুনিক ভাষা হচ্ছে আয়ারল্যান্ডের আইরিশ ভাষা। তারপরে টিউটনিক বা জার্মানিক শাখা। এই শাখার ভাষার 3টি আঞ্চলিক রূপ দেখা যায়, হচ্ছে উত্তর জার্মানিক, পূর্ব জার্মানিক এবং পশ্চিম জার্মানিক। উত্তর জার্মানিক শাখার আধুনিক ভাষা হলো সুইডেনের সুইডিশ ভাষা, আইসল্যান্ডের আইসল্যান্ডিক ভাষা ইত্যাদি। পূর্ব জার্মানিক শাখার খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে উলফিলাস বাইবেলের যে অংশটুকু অনুবাদ করেন তাই হলো এর প্রাচীনতম নিদর্শন। কিন্তু পূর্বী শাখার কোনো আধুনিক ভাষা নেই। প্রাচীন জার্মান শাখার থেকে আধুনিক ভাষা ইংরেজি, জার্মান এবং ওলন্দাজ ভাষার জন্ম হয়েছে। তারপরে আছে 9 নম্বরে তোখারীয় শাখা। 20 শতকের চীনের তুর্কিস্তান থেকে এই ভাষার প্রাচীনতম নিদর্শন হিসাবে কতগুলো পুঁথি এবং প্রত্নলেখ পাওয়া গেছে। তবে এই শাখাটি এখন কিন্তু লুপ্ত। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের শেষ যে শাখা, 10 নম্বর যে শাখা, তার নাম হিত্তীয়। তো হিত্তীয় শাখা নিদর্শন এশিয়া মাইনরের কাপাদোকিয়া প্রদেশে প্রাপ্ত বানমুখ লিপিতে লিখিত অনেকগুলো প্রত্নলেখ এই ভাষার প্রাচীনতম নিদর্শন। এগুলি খ্রিস্টপূর্ব 20 শতাব্দী থেকে 9ম শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয়। তাহলে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরে প্রাকৃত ভাষার উদ্ভব ঘটেছে। আর সেই প্রাকৃতের 5টি রূপ রয়েছে এবং প্রাকৃতের 5টি রূপ হলো পৈশাচী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত আর মাগধী প্রাকৃত। এই মধ্য ভারতীয় আর্যের স্তরে প্রাকৃত ভাষা থেকে পরের দিকে, মধ্য ভারতীয় আর্যের মধ্যভাগের দিকে বা শেষের দিকে যে ভাষার উদ্ভব হয় তার নাম অপভ্রংশ ভাষা। প্রাকৃত থেকে অপভ্রংশের উৎপত্তি। প্রাকৃত ভাষা আরও পরিবর্তিত হয়ে যখন প্রাকৃত থেকে সম্পূর্ণ ভিন্ন আলাদা স্বরূপে পরিণত হয়েছে তখন সেটা অপভ্রংশের রূপ নিয়েছে। তাহলে সেই অপভ্রংশের যে রূপ সেটাও 5টি রূপ, কারণ 5টি প্রাকৃত ভাষা ছিল, 5টি প্রাকৃত থেকে 5টি অপভ্রংশের রূপ উদ্ভূত হয়েছে। যেমন পৈশাচী প্রাকৃত থেকে পৈশাচী অপভ্রংশ, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মহারাষ্ট্রী অপভ্রংশ, সৌরসেনী প্রাকৃত থেকে সৌরসেনী অপভ্রংশ, অর্ধমাগধী প্রাকৃত থেকে অর্ধমাগধী অপভ্রংশ আর মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ ভাষা। এবার এই অপভ্রংশগুলো থেকে নতুন নতুন ভাষার উদ্ভব ঘটেছে। যেমন পৈশাচী অপভ্রংশ থেকে পাঞ্জাবি ভাষার উৎপত্তি হয়েছে,
তারপর সিন্ধি ভাষার উৎপত্তি হয়েছে। মহারাষ্ট্রী অপভ্রংশ থেকে মারাঠি ভাষা, কোঙ্কণি ভাষার উদ্ভব ঘটেছে। সৌরশ্রেণী অপভ্রংশ থেকে নেপালি, গোর্খালি, কুমায়ুনি এই সমস্ত ভাষার উদ্ভব ঘটেছে। আবার অর্ধমাগধী অপভ্রংশ থেকে ছত্তিশগড়ি ভাষা, পূর্বী হিন্দি ভাষা, কোশলী ভাষা এগুলোর উৎপত্তি ঘটেছে। তারপর মাগধী অপভ্রংশ থেকে সৃষ্টি হয়েছে মৈথিলি ভাষা, মৈথিলি মিথিলার ভাষা, মগহী ভাষা, মগহী মগধের মানে বিহার অঞ্চলের, ভোজপুরি ভাষা এটাও বিহার অঞ্চলের ভোজপুর, আর উড়িয়া ভাষা, বাংলা ভাষা, অসমিয়া ভাষা বা অহমিয়া ভাষা। তাহলে এই ভাষাগুলো মাগধী প্রাকৃত থেকে, মাগধী অপভ্রংশ, সেই অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা, উড়িয়া, অসমিয়া, ভোজপুরি, মৈথিলি আর মগহী। তাহলে এটা মাথায় রাখবে যে বাংলা ভাষা কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে, না অপভ্রংশ থেকে। কোন অপভ্রংশ? না মাগধী অপভ্রংশ। আবার মাগধী অপভ্রংশ কোথা থেকে? না মাগধী প্রাকৃত থেকে। এবারে এই যে মাগধী অপভ্রংশ, এই অপভ্রংশেরও আরও পরিবর্তিত রূপ আছে। কারণ অপভ্রংশ আরও শেষের দিকে এসে যখন আরও পরিবর্তিত হচ্ছে বা বিকৃত হচ্ছে, তখন তার নাম হচ্ছে অবহট্ট ভাষা। তাহলে অপভ্রংশ থেকে যেমন বাংলার উৎপত্তি, তেমনি অবহট্ট ভাষার অনেক শব্দ বাংলাতে রয়েছে, সেখান থেকেও বাংলাতে বহু শব্দ এসছে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে, ব্যাখ্যা না করলেও বোঝা যাচ্ছে যে বাংলা ভাষার উৎপত্তি যে ভাষা, সেই ভাষাই হলো বাংলা ভাষার জননী, বাংলা ভাষার মা। তাহলে বাংলা ভাষার মা বা জননী কোন ভাষা? না মাগধী অপভ্রংশ ভাষা। তাহলে সংস্কৃত ভাষা কি বাংলা ভাষা জননী হলো? না, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষা জননী বলা যায় না। আসলে বাংলা ভাষায় বহু সংস্কৃত তথা তৎসম শব্দের ব্যবহার আছে। মানে বাংলা ভাষা যখন নবজন্ম নিল, যখন প্রথম উৎপত্তি হলো, তখন বাংলা ভাষা তো অত্যন্ত দুর্বল, একেবারে অসহায় বলা চলে। বাংলা ভাষা শব্দের সংখ্যা তখন সামান্য। তো বাংলা ভাষাকে মজবুত করার জন্য, শক্ত সমর্থ করার জন্য, নিজের পায়ে দাঁড় করানোর জন্য, সমৃদ্ধ করানোর জন্য অনেক শব্দের প্রয়োজন হয়ে উঠল। তো তখন প্রচুর প্রচুর সংস্কৃত শব্দ বাংলায় গ্রহণ করা হয়েছিল, মানে তৎসম শব্দ। আর এই তৎসম শব্দ তথা সংস্কৃত শব্দ প্রচুর লক্ষ্য করে অনেকেই মনে করেন যে বোধহয় বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে, তার মানে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী। কিন্তু সংস্কৃত ভাষা কেন? সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা নয়, এমনকি কোনো ভাষাই সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত হয়নি বা হতে পারে না। কারণ সংস্কৃত ভাষার একটা লিখিত রূপ বা সাহিত্যের রূপ ছিল, সেই ভাষার ভাঙন খুব বেশি সম্ভব ছিল না। আর যে ভাষা থেকে ভাঙন বা যে ভাষার পরিবর্তন সম্ভব নয়, সেই ভাষা থেকে অন্য কোনো ভাষার উৎপত্তি সম্ভবই নয়। তাহলে পৃথিবীর যত ভাষা থেকে উৎপত্তি হয়েছে, সেই ভাষাগুলো কিন্তু কথ্য ভাষা বা মুখের ভাষা। তেমনি সংস্কৃত ভাষা তো কথ্য ভাষা বা মুখের ভাষা নয়, তাই এখান থেকে কোনো ভাষারই উদ্ভব ঘটেনি, বাংলা ভাষার তো নয়ই। তাহলে সংস্কৃত ভাষা যেহেতু ব্যাকরণের বিধি বিধানে আবদ্ধ, সাহিত্যের ভাষা, এর একটা লিখিত রূপ আছে, ব্যাকরণগত রূপ আছে, তাই সংস্কৃতের খুব বেশি ভাঙন বা রূপান্তর সম্ভব ছিল না। আর অন্যদিকে সদ্যজাত দুর্বল বাংলা ভাষাকে স্বাবলম্বী বা সমৃদ্ধ করার জন্য সংস্কৃত থেকে বহু শব্দ গ্রহণ করা হয়েছিল, তৎসম শব্দ। তাই একথা বলা যায় যে বাংলা ভাষা কিন্তু সংস্কৃত ভাষার কাছে ঋণী, সংস্কৃত ভাষার কাছ থেকে ঋণ নিয়েছে, প্রচুর শব্দ ঋণ নিয়েছে, ধার নিয়েছে, কিন্তু কখনোই সংস্কৃত বাংলা ভাষার জননী হতে পারে না। তাহলে সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী নয়। তাহলে কোন ভাষা বাংলা ভাষার জননী? না মাগধী অপভ্রংশ। তাহলে এটা থেকে শর্ট কোশ্চেনও থাকে যে বাংলা ভাষার জননী কোন ভাষা, আবার ব্রড কোশ্চেনও থাকে। ভাষার ইতিহাস। আমি এখন আলোচনা করব ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে কিভাবে নানান পরিবর্তন ও বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার উদ্ভব হলো। তার মানে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে
সংক্ষেপে আলোচনা হবে। এই সঙ্গে আলোচনা থাকবে যে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা, বা সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী কিনা এই মন্তব্যের যথার্থতা সম্পর্কে আলোচনা থাকবে। অন্যদিকে সংস্কৃতকে যদি বাংলা ভাষার জননী বলা যায় তাহলে তো ঠিকই আছে, কিন্তু সংস্কৃতকে যদি বাংলা ভাষার জননী বলা না যায় তাহলে বাংলা ভাষার জননী কাকে বলা যায়, অর্থাৎ বাংলা ভাষা মূলত কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে তাকেই বাংলা ভাষার জননী বলা হবে। তাহলে বাংলা ভাষার জননী কোন ভাষা? না, ভাষাতাত্ত্বিকদের মতে পৃথিবীতে 12টি ভাষা বংশ বা ভাষা সম্প্রদায় বর্তমান ছিল, এর আগেই আলোচনা করা হয়েছে। এবং এই 12টি ভাষা বংশের মধ্যে প্রধান যে ভাষা গোষ্ঠী, প্রধান যে ভাষা পরিবার বা বংশ, সেটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বা ভাষা বংশ। পণ্ডিতদের মতে আর্যরা বহির্ভারতীয়, মানে ভারতবর্ষের বাইরে থেকে আর্যরা এসেছে। তারা কোনো এক সময় রাশিয়ার দক্ষিণ পশ্চিমে যে উরাল পর্বত, তার পাদদেশ অঞ্চলে যে বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চল, স্টেপ তৃণভূমি অঞ্চল, সেখানে বসবাস করত। তো পরে এরা ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আর এশিয়ার দিকেও ছড়িয়ে পড়ে। এবং সময়কালটা বলেছিলাম 2500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা পরিবার থেকে একটি শাখা ইরান অঞ্চলে এসে বসবাস করে, যাদের নাম হয় ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় শাখা থেকে আরও 2টি উপশাখার উদ্ভব ঘটে। তাদের মধ্যে একটি উপশাখা দরদীয় আর্য, যারা ভারতবর্ষের পাশ থেকে চলে যায় চীনের পশ্চিম অংশে। আরেকটি শাখা যাদের নাম ভারতীয় আর্য, তারা আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দে, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে প্রবেশ করে। এরাই হলো ভারতীয় আর্য তথা আর্য। এরা ভারতে প্রবেশ করে 1500 খ্রিস্টপূর্বাব্দে। তারপর উত্তর পশ্চিম অঞ্চলে সিন্ধু ও পঞ্চ নদীর অববাহিকায় এরা বসতি স্থাপন করে। এই আর্যদের ভারত আগমন থেকেই ভারতীয় আর্য ভাষার সূচনা হয়। যীশুখ্রিস্টের জন্মের 1500 বছর আগে থেকে জন্মের পর প্রায় 2000 বছর পর্যন্ত এই যে 3500 বছরের ভারতীয় আর্য ভাষার বিবর্তনের ইতিহাস, তাকে 3টি যুগ বা কালে বিভক্ত করা হয়েছে। 3টি যুগে বা 3টে স্তরে বিভক্ত করা হয়েছে। আলোচনা করেছিলাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা আর নব্য ভারতীয় আর্য ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন হলো বৈদিক ভাষা। মানে আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন তাদের ভাষা বলতে বৈদিক ভাষা। ভারতে আগত আর্যরা প্রথম দিকে যে ভাষায় কথা বলতো সেটাই হলো বৈদিক ভাষা। এই বৈদিক ভাষার আবার 2টো ভাগ রয়েছে। একটা হলো কথ্য বৈদিক ভাষা বা কথ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ সেটা ছিল তাদের মুখের ভাষা। আরেকটা হচ্ছে লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সাহিত্যিক প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা ছান্দস বা সংস্কৃত বলাই হয়েছিল। তো কথ্য বৈদিক ভাষা মানে আর্যরা যে ভাষায় কথা বলতো তার আবার আঞ্চলিক 4টি রূপভেদ রয়েছে। 4টি আঞ্চলিক রূপভেদ রয়েছে, অর্থাৎ আর্যরা যখন ছড়িয়ে পড়তে লাগলো এবং তারা যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল তখন তাদের যে মুখের ভাষা, সেই মুখের ভাষাকে 4টি আঞ্চলিক রূপে বা রূপভেদে বিভক্ত করা হয়েছে। এই 4টির নাম তোমরা মনে রাখবে। একটা হলো প্রাচ্য, তারপরে উদিচ্য, 3 মধ্যদেশীয়, 4 দাক্ষিণাত্য। তাহলে প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় আর দাক্ষিণাত্য এই 4টি আঞ্চলিক রূপভেদ বৈদিক ভাষার, কথ্য বৈদিক ভাষার আঞ্চলিক রূপভেদ হলো 4টি। অন্যদিকে যে ছান্দস ভাষা, আগে আলোচনা করেছিলাম যে ছন্দবদ্ধ
সংস্কারের মাধ্যমে যে ভাষা নব রূপে উপস্থাপিত হয়েছে সাহিত্যে, সেই ভাষার প্রামাণ্য নিদর্শন অর্থাৎ নিদর্শন পাওয়া গেছে যেখানে সাহিত্যে, সেটা হলো বেদ এবং নির্দিষ্টভাবে বলতে গেলে ঋগ্বেদ। তো কালক্রমে জনসংখ্যা যখন বেশি বৃদ্ধি পাচ্ছে আর এলাকা যখন আরও বিস্তৃত হচ্ছে, এলাকা যখন প্রসারিত হচ্ছে, আর্যরা যখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, এই উত্তর পশ্চিম থেকে মধ্য ভারত, পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন তারা ছড়িয়ে পড়ছে, তখন এলাকার বিস্তৃতি হচ্ছে, এলাকা প্রসারিত হচ্ছে, জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং আর্যরা আসার পরে এখানকার যে অনার্য জাতি তাদের সঙ্গে ভাষাগত দিক থেকে, সংস্কৃতিগত দিক থেকে, ধর্মগত দিক থেকে আস্তে আস্তে একটা সংমিশ্রণও দেখা দিচ্ছে। তো এই সমস্ত নানা কারণে এই কথ্য বৈদিক ভাষার ভাঙন শুরু হলো বা পরিবর্তন শুরু হলো। তো ভাষা একটা জাতির পরিচয়, তাই ভাষার ভাঙন যদি রোধ করা না যায়, ভাষাকে পরিবর্তনের হাত থেকে যদি রক্ষা করা না যায়, তাহলে জাতি অস্তিত্ব সংকটে পড়বে, জাতির কিন্তু অস্তিত্ব বিপন্ন হবে। তো সেই ভাষার ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য সমাজে যারা বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি, ব্যাকরণ বিশারদ, যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, উচ্চশিক্ষিত ব্যক্তি, তারা কি করলেন না কথ্য বৈদিক ভাষার একটা অংশকে সংস্কারের মাধ্যমে ব্যাকরণের কঠিন নিয়মের জালে আবদ্ধ করলেন। আবদ্ধ করার পরে তাকে সাহিত্যে বা লিখিত রূপে রূপায়িত করা হলো। ফলে এই প্রাচীন ভারতীয় আর্যের যে স্তর, সেই স্তরে কথ্য বৈদিক ভাষা ছাড়াও আর একটা নতুন ভাষার উদ্ভব ঘটল, যার নাম সংস্কৃত। সংস্কারের মাধ্যমে উদ্ভব ঘটেছিল বা ছন্দবদ্ধ, তাই ছান্দস ভাষা। আনুমানিক 500 অব্দে পাণিনি, ব্যাকরণ বিশারদ, সংস্কৃত ব্যাকরণ বিশারদ পাণিনি রচনা করেন বৈদিক ভাষার ব্যাকরণ গ্রন্থ, নাম হলো অষ্টাধ্যায়ী। তাহলে অষ্টাধ্যায়ী পাণিনির রচনা এবং 500 অব্দে, আনুমানিক 500 অব্দে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যাকরণ বা বৈয়াকরণ, ব্যাকরণবিদ, বৈয়াকরণ পাণিনি বহু শাখায় বিভক্ত জটিল বৈদিক ভাষাকে বিশ্লেষণ করে সেই ভাষাকে একটি শিষ্ট ভাষায় পরিণত করেন। তাহলে বৈদিক ভাষার সেই সংস্কারকৃত রূপই হল সংস্কৃত ভাষা। কালিদাস, অশ্বঘোষ, ভবভূতি, ভারবী, বিশাখ দত্ত, শূদ্রক, বাণভট্ট প্রভৃতি সংস্কৃত ভাষার কবি, নাট্যকার, গদ্যকারদের পৃথিবী বিখ্যাত রচনাগুলো কিন্তু এই ভাষাতে তথা সংস্কৃত ভাষাতেই রচিত হয়েছে। আবার গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে সংস্কৃত ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত ঠিকই, কিন্তু এই সংস্কৃত ভাষার যে প্রসার বা বিস্তৃতি বা আরও সমৃদ্ধি, এটা কিন্তু মূলত মধ্য ভারতীয় আর্য ভাষার এই স্তরে এসে অনেক বেশি ঘটেছে। আগের থেকে অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি পরিণত, অনেক বেশি বিস্তৃতি ঘটেছে মধ্য ভারতীয় আর্যের স্তরে এসে। কোন ভাষা? না, সংস্কৃত ভাষা। এদিকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে পরের স্তর, তার নাম হলো মধ্য ভারতীয় আর্য ভাষা। তো মধ্য ভারতীয় আর্য ভাষা সাধারণভাবে প্রাকৃত ভাষা নামে পরিচিত। কেন না, এই মধ্য ভারতীয় আর্যের স্তরে প্রাকৃত ভাষার উদ্ভব ঘটে এবং সেই প্রাকৃত ভাষা কিন্তু কথ্য ভাষা, মানে মুখের ভাষা। আর এই ভাষার বিস্তৃতিকাল আগেই বলা হয়েছিল যে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাকৃত শব্দটির মধ্য দিয়ে প্রকাশিত হয় যে এটি প্রাকৃত ভাষা অর্থাৎ বৈদিক ভাষা থেকে সৃষ্ট এবং এটি প্রাকৃত জনের অর্থাৎ সাধারণ মানুষের ভাষা। প্রাকৃত মানে কিন্তু সাধারণ, প্রাকৃত ভাষা মানে প্রাকৃত জনের ভাষা, মানে প্রাকৃত জন মানে সমাজের যারা সাধারণ মানুষ তাদের ভাষা, তাই এটাকে প্রাকৃত ভাষা বলা হয়। আর এই স্তরটার পুরো নাম হলো প্রাকৃতের স্তর বা প্রাকৃত ভাষার স্তর। মধ্য ভারতীয় আর্য ভাষার আরেকটা নাম হলো প্রাকৃত বা প্রাকৃত ভাষার স্তর। আর সংস্কৃত ভাষা যখন অল্প সংখ্যক মানুষ বা মুষ্টিমেয় শিক্ষিত মানুষের ভাষা হয়ে উঠেছিল এবং সাধারণ মানুষ যখন সংস্কৃত ভাষায় কথা বলতে পারতো না বা সংস্কৃত ভাষা নিয়ে শিক্ষা লাভ করতে পারতো না, তখন জনসাধারণের মুখের ভাষা রূপে এই প্রাকৃত ভাষা জন্মগ্রহণ করলো। এবং এই প্রাকৃত ভাষা কোন
কথ্য ভাষা থেকে জন্মগ্রহণ করেছে। এর আগে বলা হয়েছে যে বৈদিক কথ্য ভাষা যে রূপ তার 4টি আঞ্চলিক রূপ বলা হয়েছিল, প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় আর দাক্ষিণাত্য। এই 4টে আঞ্চলিক রূপ থেকে প্রাকৃত ভাষার জন্ম হলো। প্রাচ্য এই আঞ্চলিক রূপটা প্রধানত আমাদের এই পূর্ব ভারত, পূর্ব বাংলা, বিহার, উড়িষ্যা এই সমস্ত অঞ্চল জুড়ে ছিল প্রাচ্য, এই অঞ্চল জুড়ে আঞ্চলিক রূপ। আর উদিচ্য হলো এই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, তারপর গুজরাট এই সমস্ত অঞ্চলটাকে নিয়ে উদিচ্য। আর মধ্যদেশীয় বলতে এই মাঝখানের অংশ, তার মধ্যে কিছুটা মহারাষ্ট্রের দিকেও আছে, মহারাষ্ট্র আছে, তারপর রাজস্থানও আছে। আর দাক্ষিণাত্য বলতে প্রধানত মধ্য ভারতটাকে বুঝিয়েছে, হ্যাঁ, ছত্তিশগড়, তারপরে আশেপাশের রাজ্যগুলো, এটা হচ্ছে দাক্ষিণাত্য। মানে এই 4টে আঞ্চলিক রূপ উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত ছিল এবং এই বিস্তৃত অঞ্চল জুড়ে কথ্য বৈদিক ভাষার 4টি আঞ্চলিক রূপ প্রকাশ পেয়েছিল এবং সেই 4টি আঞ্চলিক রূপ থেকে প্রাকৃত ভাষার উদ্ভব হয়েছিল। এবারে মধ্য ভারতীয় আর্য ভাষাতে এই প্রাকৃতের আবার কতগুলো বিভাগ রয়েছে। ওই 4টি আঞ্চলিক রূপ থেকে 5টি প্রাকৃতের রূপ তৈরি হয় এবং এই 5টি প্রাকৃতের যে রূপ তারও আবার প্রাকৃতের কিছু সাহিত্যিক রূপও ছিল, যেমন পৈশাচী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, মাগধী প্রাকৃত আর অর্ধ মাগধী প্রাকৃত। ভাষার ইতিহাস। আমরা আজ আলোচনা করব ভাষা ও উপভাষা। ভাষা কি বা ভাষা কাকে বলে, আর উপভাষাই বা কী, ভাষা এবং উপভাষার মধ্যে সম্পর্কই কী, উপভাষা কয় প্রকার, কি কি, এই উপভাষাগুলি কোন কোন অঞ্চলে প্রচলিত, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব। আলোচনা করার পর তোমাদের নোট পাঠিয়ে দেব, তোমরা সেই নোটগুলো খাতাতে লিখে নেবে। ভাষা। ভাষা হলো পরস্পর ভাব বিনিময়ের একটি ধ্বনিগত মাধ্যম। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর মধ্যেও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে ধ্বনিগত মাধ্যম ব্যবহৃত হতে পারে, তবে তাকে ভাষা বলা যায় না। আমরা যাকে ভাষা বলি তা একান্তভাবেই মানব সমাজের মধ্যেই সীমাবদ্ধ। সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটি জনগোষ্ঠী নিজেদের মধ্যে ভাবের আদান প্রদানের জন্য এই ধ্বনিগত মাধ্যম ব্যবহার করে থাকে। তবে এক একটি জনসমাজ বা জনগোষ্ঠীর মধ্যে ব্যবহৃত ধ্বনিগত মাধ্যমটির ধরন আবার এক এক রকমের হয়। অর্থাৎ সব জনগোষ্ঠী ধ্বনিগত মাধ্যম ব্যবহার করে, কিন্তু প্রত্যেক জনগোষ্ঠীর মধ্যে এই ধ্বনির বিন্যাস ব্যবস্থা স্বতন্ত্র বা আলাদা। এই বিন্যাস ব্যবস্থার স্বাতন্ত্র্যের জন্য পৃথিবীতে ভাষারও এত বৈচিত্র্য। আর সেই কারণেই সব মানুষের সঙ্গে স্বচ্ছন্দে ভাব বিনিময় করতে পারে না। এই স্বতন্ত্রতার জন্যই কিন্তু পারে না। তার জন্য একজনকে অন্য একজনের গোষ্ঠীগত ধ্বনি মাধ্যমটির বিন্যাস প্রণালী, বিন্যাস ব্যবস্থা বা বিন্যাস পদ্ধতি সম্পর্কে অবহিত হতে হয়, জানতে হয়, বুঝতে হয়, তবে গিয়েই সহজে পরস্পর ভাব বিনিময় করতে পারে। তাই ভাষা বলতে আমরা বলবো যে মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত যে অর্থবহ ধ্বনি সমষ্টি কোনো বিশেষ জনসমাজে ভাব বিনিময়ের মাধ্যম রূপে ব্যবহৃত হয়, সাধারণভাবে তাকেই ভাষা বলা হয়। এবারে আসি উপভাষা। উপভাষা সম্পর্কে আলোচনা করতে গেলে বলা যায় যে বিভিন্ন জনসমাজে যেমন ভিন্ন ভিন্ন ভাষা আছে, তেমনি একটি ভাষার মধ্যেও থাকতে পারে আবার অনেক রূপ। এই আমাদের বাংলা ভাষার কথাই ধরে নাও। তো বাংলা ভাষা
একটা জনগোষ্ঠী বাংলা ভাষায় কথা বলে, কিন্তু এই জনগোষ্ঠী অর্থাৎ এই যে বাঙালি সমাজ, আমরা কিন্তু একটা ভাষাতে কথা বললেও বিভিন্ন এলাকায় আমাদের বলার ধরন একটু আলাদা। এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্ত, মধ্য বাংলা, এই যে বিস্তৃত একটা এলাকা রয়েছে বাংলা ভাষাভাষী গোষ্ঠীর, আমরা বাংলায় কথা বলি ঠিকই, কিন্তু বিভিন্ন এলাকায় আবার উচ্চারণগত পার্থক্য রয়েছে। এই যে উচ্চারণগত পার্থক্য, একে কিন্তু বলা হয় ধ্বনিগত বা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। উচ্চারণটাকে বলা হয় ধ্বনিতাত্ত্বিক। আর এর যে বিভিন্ন ব্যাকরণগত রূপ, এই ব্যাকরণগত রূপকে বলা হয় রূপগত বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে সবাই আমরা বাংলাতেই কথা বলছি, বাংলা ভাষাভাষী গোষ্ঠী অর্থাৎ বাঙালি সমাজ, কিন্তু উচ্চারণের ধরন বা বলার যে ভঙ্গিমা সেটাও কিন্তু বিভিন্ন এলাকায় একটু পার্থক্য থাকে। তাহলে একটি ভাষার মধ্যে আবার অনেক রূপ থাকতে পারে। কোনো জনগোষ্ঠীর নির্দিষ্ট একটি ভাষার এই যে ভিন্ন ভিন্ন রূপ বা রূপভেদ, তাকেই বলা হয় উপভাষা। আবার এই উপভাষাগুলিকে উৎপত্তি অনুসারে, যেভাবে উৎপত্তি হয়েছে, তার সৃষ্টি হয়েছে বা উদ্ভব হয়েছে, সেই উৎপত্তি অনুসারে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটা আঞ্চলিক উপভাষা আর একটা হলো সামাজিক উপভাষা। আঞ্চলিক উপভাষাটা কি না, একই বাংলা ভাষা বীরভূমে, বর্ধমান অঞ্চলে একরকম ধর উচ্চারণ হচ্ছে, আবার এই জলপাইগুড়ি, কোচবিহার অঞ্চলে একটু অন্যরকম, বা হয়তো বাংলাদেশ অঞ্চলে যে ধরনের উচ্চারণ, পশ্চিম মেদিনীপুর, তারপর পূর্ব মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলের উচ্চারণের আবার পার্থক্য আছে। তো কোনো ভাষা যদি বিস্তৃত অঞ্চল জুড়ে ব্যবহৃত হয় এবং সেই ভাষার জনগোষ্ঠী বা জনসংখ্যা যদি বিপুল হয়, তাহলে সেই ভাষার যে কথ্যরূপ বা মৌখিক উচ্চারণ, মৌখিক রূপ বা কথ্যরূপ সব জায়গায় কিন্তু একই রকম থাকে না। অঞ্চল বিশেষে সেই ভাষার মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যায়, পার্থক্য লক্ষ্য করা যায়। তো এই রকম আঞ্চলিক বৈশিষ্ট্যযুক্ত যে কথ্য ভাষা বা মৌখিক ভাষা, তাকেই বলা হয় আঞ্চলিক উপভাষা। আর অঞ্চল ভেদে, অঞ্চলগত দিক থেকে অঞ্চলগত পার্থক্যে এই ভাষার বৈশিষ্ট্য দেখা যায় বলে একে আঞ্চলিক উপভাষা নামে অভিহিত করা হয়ে থাকে। আরেকটা ছিল সামাজিক উপভাষা। সামাজিক উপভাষা কি না, অঞ্চল ভেদে ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী একই ভাষায় কথা বললেও তারা কিন্তু ওই ভাষার ভিন্ন ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করে, মানে নিজের মনের ভাব প্রকাশ করে ভিন্ন ভিন্ন রূপ বা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের দ্বারা। তো এই কারণে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে আবার ভাষাগত একটা বৈষম্য লক্ষ্য করা যায়। যেমন ধরো যে শ্রমিক শ্রেণী, যারা শ্রমিক মানুষ, কর্মী মানুষ, তারা যে ভাষায় কথা বলে, তারাও বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তারা যে ভাষায় কথা বলে, যে ধরনে কথা বলে, আর শিক্ষক শ্রেণী, সমাজের উচ্চশিক্ষিত শিক্ষক শ্রেণী, তাদের ভাষার একটু উচ্চারণগত পার্থক্য থাকবে। তাহলে এইটা শ্রেণীগত বিভাজন দেখা যাচ্ছে। আবার ছাত্র সমাজ যে ভাষায় কথা বলবে, পরিবহন কর্মী বা সমাজের একেবারে কর্মী মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, তাদের ভাষার মধ্যে একটা পার্থক্য থাকবে। আবার যারা অপরাধ জগতের মানুষ, আন্ডারগ্রাউন্ড, তো তাদের ভাষার যে ধরন, তাদের ভাষার উচ্চারণ, আর সমাজে যারা প্রতিষ্ঠিত, সৎ পথে বা উচ্চ পদে আসীন এমন ব্যক্তিরা কিন্তু একটু স্বতন্ত্র বা আলাদা ভাষায় কথা বলবে। আবার নারী পুরুষের ভাষার মধ্যেও একটু পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তাহলে এইভাবে সমাজের যে বিভিন্ন শ্রেণীর মধ্যে একই ভাষার মধ্যে অথচ উচ্চারণগত যে পার্থক্য বা স্বতন্ত্রতা, তাকেই বলা হয় সামাজিক উপভাষা। এখন আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা কিন্তু আঞ্চলিক উপভাষা আর সামাজিক উপভাষা। তো আঞ্চলিক উপভাষা আর সামাজিক উপভাষা নিয়েই উপভাষা। এরকম আমাদের যে বাংলা ভাষা গোষ্ঠী আছি আমরা, আমাদের বাঙালি সমাজ, তো বাঙালি সমাজের যে বাংলা ভাষাভাষী গোষ্ঠীর এলাকা, সেই এলাকা কিন্তু বিস্তৃত। আর সেই বিস্তৃত এলাকায় 5টি
উপভাষা রয়েছে। কি কি 5টি উপভাষা? না, রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা আর কামরূপী বা রাজবংশী উপভাষা। তো এই 5টি উপভাষা রয়েছে। এই 5টি উপভাষাই কিন্তু বাংলা। আমরা সবাই কিন্তু বাংলাতেই কথা বলি, কিন্তু এই বাংলার আবার উপভাষাগত দিক থেকে যে বিভেদ, যে পার্থক্য, যে শ্রেণী বিভাগ, সেটা কিন্তু 5টি। তাহলে 5টি উপভাষার কোনো না কোনো উপভাষায় কিন্তু আমরা কথা বলি, সবগুলোই বাংলা। এখন কথা হলো যে 5টি উপভাষা রয়েছে এই বাংলা ভাষাভাষী গোষ্ঠীর এলাকায়, কিন্তু 5টি উপভাষার মধ্যে কোন উপভাষাটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি বা দিই বা দেব, কেনই বা দেব? ধরো 5টি উপভাষাতে বিভিন্ন এলাকার মানুষ কথা বলে, কিন্তু এই 5টি উপভাষায় প্রত্যেকটা মানুষ অভ্যস্ত নয়। তাহলে একজন মানুষ যে ধরো কোচবিহার এলাকায় রয়েছে এবং সে কামরূপী বা রাজবংশী উপভাষায় কথা বলে, তো সে যদি স্কুল, কলেজে, অফিস, আদালতে সেখানে গিয়ে এই ভাষাতেই কথা বলে, এই ভাষাতেই কাজকর্ম করে, তাহলে অন্যদের বুঝতে অসুবিধা হতে পারে। অন্যরা যারা কামরূপী বা রাজবংশী উপভাষা জানে না, কিংবা ঝাড়খণ্ডী উপভাষায় অভ্যস্ত একজন মানুষ, সেও যদি তার ঝাড়খণ্ডী উপভাষাতেই লেখাপড়া করে, স্কুল কলেজে ব্যবহার করে, ভদ্র সমাজে কথা বলে, অফিস আদালতে যদি ব্যবহার করে, তাহলে কিন্তু অন্য ভাষায় অভ্যস্ত মানুষ এই রাজবংশী বা কামরূপী ভাষার উচ্চারণ বুঝবে না। কিংবা বরেন্দ্রী উপভাষাতেও তাই, বা বঙ্গালী উপভাষাতেও তাই, কিংবা রাঢ়ী উপভাষাতেও। তাহলে একটা সমস্যা দাঁড়াচ্ছে। সমস্যাটা কি? না, যে এলাকার মানুষ যে আঞ্চলিক উপভাষাতে কথা বলতে অভ্যস্ত, তারা ভদ্র সমাজে আর 5 জনের সঙ্গে কথা বলতে গেলে একটা অসুবিধার সম্মুখীন হবে, কিংবা যাদের সঙ্গে কথা বলবে তারাও অসুবিধার সম্মুখীন হতে পারে। তাহলে এই সমস্যাটা কাটানোর জন্য, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি করা হলো না, এই 5টা উপভাষার মধ্যে এমন একটা উপভাষাকে প্রাধান্য দেওয়া হলো বা গুরুত্ব দেওয়া হলো, যে উপভাষাতে সমস্ত উপভাষার অঞ্চলের মানুষ কিন্তু ভদ্র সমাজে কথা বলবে। এই উপভাষাতেই তারা লিখবে, পড়বে, এই উপভাষাতেই তারা অফিস আদালতে কাজকর্ম করবে, এই উপভাষাতেই তারা ভদ্র সমাজে নিজেদের মধ্যে যোগাযোগ রাখবে, মনের ভাব প্রকাশ করবে। কিন্তু বাড়িতে গিয়ে তারা যে উপভাষাতে ছোট থেকে অভ্যস্ত ছিল, সেই উপভাষাতেই তারা কথা বলবে। তাহলে কোন উপভাষাটা থেকে গুরুত্ব দেওয়া হবে বা প্রাধান্য দেওয়া হবে? তাহলে এতগুলো উপভাষার মধ্যে, বাংলার এই এতগুলো 5টি উপভাষার মধ্যে কোনটাকে প্রাধান্য দেওয়া উচিত, সেটা নির্ভর করছে ভাষাটা ঠিক কোন এলাকায়, এবং ওই ভাষাটা তার পারিপার্শ্বিক যে অবস্থা, পারিপার্শ্বিক যে পরিবেশ পরিস্থিতি, তার উপরে নির্ভর করে ভাষাটা যদি অন্যান্য ভাষাকে ছাড়িয়ে উঠতে পারে, ছাপিয়ে উঠতে পারে, বা অনেক বেশি সক্রিয় হয়ে উঠতে পারে বা প্রাধান্য পায়, তখনই ওই উপভাষাটাকেই মান্য ভাষার মর্যাদা দেওয়া হবে। হ্যাঁ, এই মান্য ভাষার মর্যাদা দেওয়া হয়েছে যে বাংলা উপভাষাকে, সেটার নাম হলো রাঢ়ী উপভাষা। মানে আমরা এখন যে ভাষায় কথা বলছি, আলোচনা করছি, স্কুলে কলেজে পড়াশোনা করব, তো সেই উপভাষাটাই হলো রাঢ়ী উপভাষা। কেন রাঢ়ী উপভাষাকে মান্য চলিতের মর্যাদা দেওয়া হয়েছে সেটা পরে আলোচনা করব। তাহলে আলোচনা হচ্ছিল ভাষা নিয়ে, মান্য ভাষা নিয়ে। আমাদের বাংলায় 5টি উপভাষা বর্তমান। এই 5টি উপভাষার মধ্যে রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী বা রাজবংশী। তো এই 5টি উপভাষার মধ্যে যে ভাষাকে মান্য ভাষার মর্যাদা দেওয়া হয়েছে সেটি হলো রাঢ়ী উপভাষা। তো রাঢ়ী উপভাষাকে কেন মান্য ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? তাহলে রাঢ়ী উপভাষা অন্যান্য উপভাষার থেকে নানা দিক থেকে ছাড়িয়ে উঠেছে, ছাপিয়ে গেছে। এই ভাষা অতি সক্রিয় হয়ে উঠেছে, ছড়িয়ে পড়েছে সারা উপভাষা এলাকায়। না, কোনো ভাষার বিশেষ একটি আঞ্চলিক উপভাষা যদি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি কারণে
অন্য উপভাষাগুলির থেকে বেশি গুরুত্ব পায়, তখন সেই উপভাষাটা কেন্দ্রীয় উপভাষা হিসেবে মর্যাদা পায় বা মান্য উপভাষা হিসেবে মর্যাদা পায়। এই কেন্দ্রীয় উপভাষায় অন্যান্য উপভাষার কিছু কিছু উপাদান গৃহীত হয়, অর্থাৎ এই মান্য রাঢ়ী উপভাষাতে অন্যান্য উপভাষার কিছু বৈশিষ্ট্য তো থাকবেই, কারণ সব উপভাষাই হলো বাংলা। তবে অন্যান্য উপভাষার বৈশিষ্ট্যগুলোকে নিয়ে এই রাঢ়ী উপভাষা একটি সর্বজনমান্য রূপ লাভ করেছে, অর্থাৎ সমাজের সব শ্রেণীর সব স্তরের মানুষ এই ভাষাটাকেই গ্রহণ করে নিয়েছে মান্য ভাষা বলে বা কেন্দ্রীয় উপভাষা বলে। একে আবার মান্য কথ্য ভাষাও বলা হয় বা আদর্শ কথ্য ভাষাও বলা হয়। এবার এই রাঢ়ী উপভাষার এলাকা বা অঞ্চল কোনটি, মানে কোন অঞ্চল জুড়ে এই রাঢ়ী উপভাষা প্রচলিত? তোমরা জানো যে রাঢ় অঞ্চল, ভূগোলে আছে রাঢ় অঞ্চলের কথা, প্রধানত হুগলি নদীর তীরবর্তী অঞ্চল, আরও আশেপাশের বিভিন্ন জেলা নিয়ে। তো হুগলি নদীর তীরবর্তী যে রাঢ় অঞ্চল, এই রাঢ় অঞ্চলে যে ভাষা প্রচলিত সেই ভাষাই হলো রাঢ়ী উপভাষা। যেমন কলকাতা আছে, হাওড়া, হুগলি, আরও আশেপাশের জেলাগুলো, বীরভূম, বর্ধমান, বাঁকুড়ার পূর্ব অংশ আছে, উত্তর 24 পরগনা আছে, দক্ষিণ 24 পরগনা আছে, মেদিনীপুরের উত্তর পূর্ব অংশ আছে, মুর্শিদাবাদ, নদিয়া। তো এই সমস্ত অঞ্চল জুড়ে রাঢ়ী উপভাষা প্রচলিত। আর এই অঞ্চলগুলোর মধ্যে সবথেকে বেশি সক্রিয় বা প্রাধান্য পেয়েছে যে অঞ্চল, সেটা হচ্ছে রাঢ় অঞ্চল, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত অঞ্চল। আর তোমরা জানো যে কলকাতা একসময় আমাদের দেশের রাজধানী ছিল, কলকাতাতেই গড়ে উঠেছিল বহু পূর্বের শহর। আর এই শহরে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত হয়ে উঠেছিল, রাজনৈতিক দিক থেকেও। তারপর এই অঞ্চলে এখন তো সাংস্কৃতিক এবং ধর্মীয় সক্রিয়তা অনেক বেশি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালতের সংখ্যা বেশি, জনসংখ্যা, জনঘনত্ব বেশি, আর এখানে বুদ্ধিজীবীর দলও রয়েছে, অর্থাৎ যারা অভিনয়, যারা সাহিত্য চর্চা করে তাদের সংখ্যাও প্রচুর। ফলে এই অঞ্চলটা অন্যান্য অঞ্চলকে ছাড়িয়ে এত বেশি উন্নত হয়ে উঠেছে নানা দিক থেকে, তাই এই অঞ্চলের ভাষাটাই অন্যান্য অঞ্চলের থেকে অনেক বেশি গুরুত্ব বা সক্রিয় হয়েছে। তো যদি আমাদের এই অঞ্চল, এই দার্জিলিং, এই শিলিগুড়ির অঞ্চলটা কলকাতার থেকে আরও অনেক আগে থেকে যদি ছাপিয়ে যেত বা সক্রিয় হয়ে উঠতো, তাহলে এই অঞ্চলের যে ভাষা, উপভাষা, সেই ভাষায় কিন্তু মান্যচলিতের মর্যাদা পেত। কিন্তু সেটা সম্ভব নয়, তাই মান্যচলিতের মর্যাদা পেয়েছে রাঢ়ী উপভাষা।